শুনছেন টক থিয়েটার, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। এক ভারী বর্ষার রাতে পল্লীগ্রামে বসে ফণিভূষণের কানে আসছিল দূরে কোথাও যাত্রাপালার গান। হঠাৎ এক অদ্ভুত শব্দে সে চমকে উঠল। কি শব্দ ওটা? ওটা কি কোনো ঘুঙুরের শব্দ হচ্ছে? নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। আজ আপনারা শুনবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মণিহারা। গল্প পাঠে এবং ফণিভূষণের চরিত্রে আলাপন মুখোপাধ্যায়, মাস্টারের ভূমিকায় সৌপ্তিক মল্লিক, মণিমালিকার চরিত্রে আত্রেয়ী ব্যানার্জি এবং অন্যান্য ভূমিকায় শুভম মণ্ডল। সেই জীর্ণপ্রায় বাঁধাঘাটের ধারে আমার বোট লাগানো ছিল। তখন সূর্য অস্ত গেছে। বোটের ছাদের উপরে মাঝি নামাজ পড়ছে। পশ্চিমের জ্বলন্ত আকাশপটে তার নীরব উপাসনা ক্ষণে ক্ষণে ছবির মতো আঁকা পড়ছিল। স্থির রেখাহীন নদীর জলের ওপর ভাসাতীত অসংখ্য বর্ণচ্ছটা দেখতে দেখতে ফিকে থেকে গাঢ় লেখায়, সোনার রং থেকে ইস্পাতের রঙে, এক আভা থেকে আর এক আভায় মিলিয়ে আসছিল। ভাঙা জানালা, ঝুলে পড়া বারান্দা, জোড়াগ্রস্ত অট্টালিকার সামনে অসত্য মূল বিদারিত ঘাটের ওপরে ঝিল্লিমুখর সন্ধ্যাবেলায় একলা বসে আমার শুষ্ক চোখের কোণ ভিজব ভিজব করছে। এমন সময় মাথা থেকে পা পর্যন্ত হঠাৎ চমকে উঠে শুনলাম, মহাশয়ের কোত্থেকে আগমন? দেখলাম ভদ্রলোকটি স্বল্পাহার শীর্ণ, ভাগ্যলক্ষ্মী কর্তৃক নিতান্ত অনাদৃত। বাংলাদেশের অধিকাংশ বিদেশি চাকরের যেমন একরকম বহুকাল জীর্ণ সংস্কারবিহীন চেহারা হয়, এরও সেরকমই। ধুতির ওপরে একখানি মলিন তৈলাক্ত আসামি মটকার বোতাম খোলা চাপকান। কর্মক্ষেত্র থেকে যেন অল্পক্ষণ হলো ফিরেছেন, এবং যে সময় কিঞ্চিত জলপান করা উচিত সে সময় হতভাগ্য নদীর তীরে কেবল সন্ধ্যার হাওয়া খেতে এসেছেন। আগন্তুক সিঁড়ির পাশে আসন গ্রহণ করলেন। আমি বললাম, আমি রাঁচি থেকে আসছি। কি করা হয়? ওই ব্যবসা করে থাকি। কি ব্যবসা? এই ধরুন হরিতকি রেশম গুটি, আর একটা ছোটোখাটো কাঠের ব্যবসাও আছে। কি নাম? একটু থেমে একটা নাম বললাম, কিন্তু সে আমার নিজের নাম নয়। কিন্তু ভদ্রলোকের কৌতূহল যেন নিবৃত্ত হল না। পুনরায় প্রশ্ন করল, তা এখানে কি করতে আগমন? ওই বায়ু পরিবর্তন। লোকটি আশ্চর্য হলো, বলল, মশাই, আজ প্রায় 6 বছর ধরে এখানকার বায়ু আর তার সঙ্গে সঙ্গে প্রতিদিন গড়ে 15 গ্রেন করে কুইনাইন খাচ্ছি, কিন্তু ফল তো কিছুই পাইনি। এ কথা মানতেই হবে যে রাঁচির থেকে এখানে বায়ুর যথেষ্ট পরিবর্তন দেখা যাবে। আগে হ্যাঁ, যথেষ্ট। তা এখানে কোথায় বাস করবেন? আমি ঘাটের ওপরকার জীর্ণ বাড়িটি দেখিয়ে বললাম, ওই যে ওই বাড়িটাতে। বোধ করি লোকটার মনে সন্দেহ হলো। তিনি ভাবলেন হয়তো এই পোড়ো বাড়িতে আমি কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছি, কিন্তু এ সম্বন্ধে আর কোনো তর্ক তুললেন না। কেবল আজ থেকে 15 বছর আগে এই অভিশাপগ্রস্ত বাড়িতে যে ঘটনাটি ঘটেছিল তারই বিস্তারিত বিবরণ করলেন। লোকটি এখানকার স্কুল মাস্টার। তার খিদে ও রোগশীর্ণ মুখে একজোড়া বড় বড় চোখ কোটরের ভেতর থেকে অস্বাভাবিক উজ্জ্বলতায় জ্বলছিল। তাকে দেখে ইংরাজি কবি কোলট্রিজের সৃষ্টি প্রাচীন নাবিকের কথা আমার মনে পড়ল। মাঝি নামাজ পড়া শেষ করে রান্নায় মন দিয়েছে। সন্ধ্যার শেষ আভাটুকু মিলিয়ে এসে ঘাটের ওপরকার জনশূন্য অন্ধকার বাড়িটি নিজের পূর্বাবস্থায় প্রকাণ্ড প্রেতমূর্তির মতো নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। স্কুলমাস্টার বললেন,
আমি এই গ্রামে আসার প্রায় 10 বছর আগে এই বাড়িতে ফণীভূষণ সাহা বাস করতেন। তিনি তার অপুত্রক পিতৃব্য দুর্গামোহন সাহার বৃহৎ বিষয় এবং ব্যবসায়ের উত্তরাধিকারী হয়েছিলেন। কিন্তু তাকে একালে ধরেছিল। তিনি লেখাপড়া শিখেছিলেন। তিনি জুতো সমেত সাহেবের আপিসে ঢুকে সম্পূর্ণ খাঁটি ইংরাজি বলতেন, আবার দাড়িও রেখেছিলেন। সুতরাং সাহেব সওদাগরের কাছে তার উন্নতির সম্ভাবনা মাত্র ছিল না। তাকে দেখা মাত্রই নব্যবঙ্গ বলে ঠাহর হতো। আবার ঘরের মধ্যেও এক উপসর্গ জুটেছিল। তার স্ত্রীটি ছিলেন সুন্দরী। একে কলেজে পড়া, তাতে সুন্দরী স্ত্রী। সুতরাং সেকালের চালচলন আর রইল না। এমনকি ব্যামো হলে অ্যাসিস্ট্যান্ট সার্জেন্টকে ডাকা হতো। অসন বসন ভূষণও এই পরিমাণে বেড়ে উঠতে লাগল। মশাই নিশ্চয়ই বিবাহিত। অতএব এ কথা আপনাকে বলাই বাহুল্য যে সাধারণত স্ত্রী জাতি কাঁচা আম, ঝাল লঙ্কা এবং কড়া স্বামী ভালোবাসে। যে দুর্ভাগ্য পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা হতে বঞ্চিত, সে যে কুশ্রী অথবা নির্ধন তা নয়, সে নিতান্তই নিরীহ। যদি জিজ্ঞাসা করেন কেন এমন হলো, আমি এ সম্বন্ধে অনেক কথা ভেবে রেখেছি। যার যা প্রবৃত্তি এবং ক্ষমতা, সেটার চর্চা না করলে সে সুখী হয় না। শিঙে শান দেবার জন্য হরিণ শক্ত গাছের গুঁড়ি খোঁজে, কলা গাছে তার শিং খসবার সুখ হয় না। নর নারীর ভেদ হওয়া অবধি স্ত্রীলোক দুরন্ত পুরুষকে নানা কৌশলে ভুলিয়ে বশ করবার বিদ্যা চর্চা করে আসছে। যে স্বামী নিজে বশ হয়ে বসে থাকে, তার স্ত্রী বেচারা একেবারেই বেকার। সে তার মাতামহীদহের কাছ থেকে 100 লক্ষ বছরের শান দেওয়া যে উজ্জ্বল বরুণাস্ত্র, অগ্নিবাণ ও নাগপাশ বন্ধনগুলি পেয়েছিল, তা সমস্ত নিষ্ফল হয়ে যায়। স্ত্রীলোক পুরুষকে ভুলিয়ে নিজের শক্তিতে ভালোবাসা আদায় করে নিতে চায়। স্বামী যদি ভালো মানুষ হয়ে সে অবসরটুকু না দেয়, তবে স্বামীর অদৃষ্ট মন্দ এবং স্ত্রীরও ততোধিক। নবসভ্যতার শিক্ষামন্ত্রে পুরুষ নিজ স্বভাবসিদ্ধ বিধাতা দত্ত সুমহৎ বর্বরতা হারিয়ে আধুনিক দাম্পত্য সম্বন্ধটাকে এমন শিথিল করে ফেলেছে। অভাগা ফণীভূষণ আধুনিক সভ্যতার কল থেকে অত্যন্ত ভালো মানুষ হয়ে বেরিয়ে এসেছিল। ব্যবসায়েও সে সুবিধা করতে পারল না। দাম্পত্যেও তার তেমন সুযোগ ঘটেনি। ফণীভূষণের স্ত্রী মণিমালিকা বিনা চেষ্টায় আদর, বিনা অশ্রুবর্ষণে ঢাকাই শাড়ি এবং বিনা দুর্জয়মানে বাজুবন্ধ লাভ করত। এই রূপে তার নারী প্রকৃতি এবং সেই সঙ্গে তার ভালোবাসা নিশ্চেষ্ট হয়ে গেছিল। সে কেবল গ্রহণ করত, কিছুই দিত না। তার নিরীহ এবং নির্বোধ স্বামীটি মনে করত দানই বুঝি প্রতিদান পাবার উপায়। একেবারে উল্টো বুঝেছিল আর কি। এর ফল হলো এই যে স্বামীকে সে নিজের ঢাকাই শাড়ি এবং বাজুবন্ধ যোগাবার যন্ত্রস্বরূপ জ্ঞান করত। যন্ত্রটিও এমন সুচারু যে কোনো দিন তার চাকায় 1 ফোঁটা তেল যোগাবারও দরকার হয়নি। ফণীভূষণের জন্মস্থান ফুলবেড়ে, বাণিজ্য স্থান। এখানে কাজের জন্যে এইখানেই তাকে অধিকাংশ সময় থাকতে হতো। ফুলবেড়ের বাড়িতে তার মা ছিল না, তবু পিসি, মাসি ও অন্য 5 জন ছিল। কিন্তু ফণীভূষণ পিসি, মাসি ও অন্য 5 জনের উপকারের জন্যই বিশেষ করে সুন্দরী স্ত্রী ঘরে আনেনি। সুতরাং স্ত্রীকে সে 5 জনের কাছ থেকে এসে এই কুঠিতে একলা নিজের কাছেই রাখল।
কিন্তু অন্যান্য অধিকার থেকে স্ত্রী অধিকারের প্রভেদ এই যে স্ত্রীকে 5 জনের কাছ থেকে বিচ্ছিন্ন করে একলা নিজের কাছে রাখলেই যে সবসময় বেশি করে পাওয়া যায় তা কিন্তু নয়। স্ত্রীটি বেশি কথাবার্তা বলতো না, পাড়া প্রতিবেশিনীদের সঙ্গেও তার মেলামেশা বেশি ছিল না। ব্রত উপলক্ষে 2 ব্রাহ্মণকে খাওয়ানো বা বৈষ্ণবীকে 2 পয়সা ভিক্ষা বেশি দেওয়া কখনো তার দ্বারা ঘটেনি। তার হাতে কোনো জিনিস নষ্ট হয়নি, কেবল স্বামীর আদরগুলো ছাড়া, আর যা পেয়েছে সমস্তই জমা রেখেছে। আশ্চর্যের বিষয় এই যে নিজের অপরূপ যৌবনশ্রী থেকেও যেন লেশমাত্র অপব্যয় ঘটতে দেয়নি। লোকে বলে তার 24 বছর বয়সের সময়ও তাকে 14 বছরের মতো কাঁচা দেখতে ছিল। যাদের হৃৎপিণ্ড বরফের পিণ্ড, যাদের বুকের মধ্যে ভালোবাসার জ্বালা যন্ত্রণা স্থান পায় না, তারা বোধ করি সুদীর্ঘকাল তাজা থাকে। তারা কৃপণের মতো অন্তরে বাইরে নিজেকে জমিয়ে রাখতে পারে। ঘন পল্লবিত অতি সতেজ লতার মতো বিধাতা মণিমালিকাকে নিষ্ফলা করে রাখলেন, তাকে সন্তান থেকে বঞ্চিত করলেন, অর্থাৎ তাকে এমন একটা কিছু দিলেন না যাকে সে নিজের লোহার সিন্দুকের মণিমাণিক্য অপেক্ষা বেশি করে বুঝতে পারে, যা বসন্ত প্রভাতের নবসূর্যের মতো কোমল উত্তাপে তার হৃদয়ের বরফপিণ্ডটা গলিয়ে সংসারের উপর একটা স্নেহ নির্ঝর বইয়ে দেয়। কিন্তু মণিমালিকা কাজকর্মে মজবুত ছিল, কখনোই সে লোকজন বেশি রাখেনি। যে কাজ তার দ্বারা সাধ্য সে কাজে কেউ বেতন নিয়ে যাবে এটা সে সইতে পারত না। সে কারোর জন্য চিন্তা করত না, কাউকে ভালোবাসত না, কেবল কাজ করত এবং জমা করত। এই জন্য তার রোগ শোক তাপ কিছুই ছিল না। অপরিমিত স্বাস্থ্য, অবিচলিত শান্তি এবং সঞ্চয়মান সম্পদের মধ্যে সে সবলে বিরাজ করত। অধিকাংশ স্বামীর পক্ষে এই যথেষ্ট। যথেষ্ট কেন, এ দুর্লভ। অঙ্গের মধ্যে কোটি দেশ বলে একটা ব্যাপার আছে, তা কোমরে ব্যথা না হলে মনে পড়ে না। গৃহের আশ্রয় স্বরূপে স্ত্রী যে একজন আছে ভালোবাসার তাড়নায়, তা পদে পদে এবং তা 24 ঘন্টা অনুভব করার নাম ঘরকন্যার কোমরে ব্যথা। নিরতিশয় পাতিব্রত্যটা স্ত্রীর পক্ষে গৌরবের বিষয়, কিন্তু পতির পক্ষে আরামের নয়। আমার তো এই রূপী মত। মশাই, স্ত্রীর ভালোবাসা ঠিক কতটা পেলাম, ঠিক কতটা কম পড়ল, অতি সূক্ষ্ম নিক্তি ধরে তা অহরহ তৌল করতে বসা কি পুরুষ মানুষের কর্ম? স্ত্রী নিজের কাজ করুক, আমি নিজের কাজ করি, ঘরের মোটা হিসাবটা তো এই। অব্যক্তের মধ্যে কতটা ব্যক্ত, ভাবের মধ্যে কতটুকু অভাব, সুস্পষ্টের মধ্যেও কি পরিমাণ ইঙ্গিত, অনুপরমাণুর মধ্যে কতটা বিপুলতা। ভালোবাসাবাসীর তত সূক্ষ্ম বোধ শক্তি বিধাতা পুরুষ মানুষকে দেননি, দেবার প্রয়োজন হয়নি। পুরুষ মানুষের তিল পরিমাণ অনুরাগ বিরাগের লক্ষণ নিয়ে মেয়েরা ওজন করতে বসে। কথার মধ্য থেকে আসল ভঙ্গিটুকু এবং ভঙ্গির মধ্য থেকে আসল কথাটুকু খুঁজে খুঁজে বের করতে থাকে। কারণ পুরুষের ভালোবাসাই তাদের বল, তাদের জীবন ব্যবসায়ের মূলধন। এরই হাওয়ার গতিক লক্ষ্য করে ঠিক সময় মতো ঠিক মতো পাল ঘোরাতে পারলেই তাদের ত্বরণী এগিয়ে যায়। এই জন্যই বিধাতা ভালোবাসামান যন্ত্রটি মেয়েদের হৃদয়ের মধ্যে ঝুলিয়ে দিয়েছেন, পুরুষদের দেননি। কিন্তু বিধাতা যা দেননি সম্প্রতি পুরুষরা সেটি সংগ্রহ করে নিয়েছেন। কবিরা বিধাতার ওপর টেক্কা দিয়ে এই দুর্লভ যন্ত্রটি, এই দিগদর্শন যন্ত্রণা শলাকাটি নির্বিচারে সর্বসাধারণের হাতে দিয়েছেন। বিধাতার দোষ দিই না,
তিনি মেয়ে পুরুষকে যথেষ্ট ভিন্ন করেই সৃষ্টি করেছিলেন, কিন্তু সভ্যতায় সে ভেদ আর থাকে না। এখন মেয়েও পুরুষ হচ্ছে, পুরুষও মেয়ে হচ্ছে। সুতরাং ঘরের মধ্যে থেকে শান্তি ও শৃঙ্খলা বিদায় নিল। এখন শুভ বিবাহের আগে পুরুষকে বিয়ে করছি না মেয়েকে বিয়ে করছি তা কোনো মতে নিশ্চয় করতে না পেরে বরকন্যা উভয়েরই চিত্ত আশঙ্কায় দুরু দুরু করতে থাকে। আপনি বিরক্ত হচ্ছেন না তো? একলা থাকি, স্ত্রীর কাছ থেকে নির্বাসিত, দূর থেকে সংসারের অনেক নিগূঢ় তত্ত্ব মনের মধ্যে উদয় হয়। এগুলো ছাত্রদের কাছে বলবার বিষয় নয়, কথা প্রসঙ্গে আপনাকে বলে নিলাম, চিন্তা করে দেখবেন। মোট কথাটা এই যে যদি রন্ধনে নুন কম হতো না এবং পানে চুন বেশি হতো না, তবুও ফণিভূষণের হৃদয়ে কি যেন কি নামক একটা দুঃসাধ্য উৎপাত অনুভব করত। স্ত্রীর কোনো দোষ ছিল না, কোনো ভ্রম ছিল না, তবু স্বামীর কোনো সুখ ছিল না। সে তার সহধর্মিনীর শূন্যগহ্বর হৃদয় লক্ষ্য করে কেবল হীরা মুক্তার গয়না ঢালত, কিন্তু সেগুলো পড়তে গিয়ে লোহার সিন্ধুকে হৃদয় শূন্যই থাকত। খুড়া দুর্গামোহন ভালোবাসা এত সূক্ষ্ম করে বুঝত না, এত কাতর হয়ে চাইত না, এত প্রচুর পরিমাণে দিত না, অথচ খুড়ির কাছ থেকে তা অজস্র পরিমাণে লাভ করত। ব্যবসায়ী হতে গেলে নব্যবাবু হলে চলে না, এবং স্বামী হতে গেলে পুরুষ হওয়া দরকার। এ কথায় সন্দেহ মাত্র করবেন না। ঠিক এই সময় নিকটবর্তী ঝোপের মধ্যে থেকে অত্যন্ত উচ্চস্বরে চিৎকার করে শিয়াল ডেকে উঠল। মাস্টারমশায়ের গল্পের স্রোত মিনিট কয়েকের জন্য বাধা পড়ল। ঠিক মনে হলো সেই অন্ধকার সভাভূমিতে কৌতুকপ্রিয় শৃগাল সম্প্রদায় স্কুল মাস্টারের বাখ্যাত দাম্পত্য নীতি শুনেই হোক, বা নবসভ্যতা দুর্বল ফণিভূষণের আচরণেই হোক, অট্টহাসি করে উঠতে লাগল। তাদের ভাবোচ্ছ্বাস নিবৃত্ত হয়েও জলস্থল দ্বিগুণতর নিস্তব্ধ হলে তারপর স্কুলমাস্টার অন্ধকারে তার বৃহৎ উজ্জ্বল দুই চোখ পাকিয়ে আবার গল্প বলতে লাগলেন। ফণিভূষণের জটিল এবং বহু বিস্তৃত ব্যবসায় হঠাৎ একটা ফাঁড়া উপস্থিত হলো। ব্যাপারটা যে কি তা আমার মতো অব্যবসায়ীর পক্ষে বোঝা এবং বোঝানো শক্ত। মোদ্দা কথা, সহসা কি কারণে বাজারে তার ক্রেডিট রাখা কঠিন হয়ে পড়েছিল। যদি কেবলমাত্র 5টা দিনের জন্য সে কোথাও থেকে 1,50,000 টাকা ধার করতে পারে, বাজারে একবার বিদ্যুতের মতো এই টাকাটার চেহারা দেখানো যায়, তাহলেই মুহূর্তের মধ্যে সংকট উত্তীর্ণ হয়ে তার ব্যবসা পাল ভরে ছুটে চলতে পারে। টাকাটার সুযোগ হচ্ছিল না। স্থানীয় পরিচিত মহাজনদের কাছ থেকে ধার করতে প্রবৃত্ত হয়েছে। এরূপ জনরব উঠলে তার ব্যবসার দ্বিগুণ অনিষ্ট হবে। আশঙ্কায় তাকে অপরিচিত স্থানে ঋণের চেষ্টা করে দেখতে হচ্ছিল। সেখানে উপযুক্ত বন্ধক না রাখলে চলে না। গয়না বন্ধক রাখলে লেখাপড়া এবং বিলম্বের কারণ থাকে না, চটপট এবং সহজেই কাজ হয়ে যায়। ফণিভূষণ একবার স্ত্রীর কাছে গেল। নিজের স্ত্রীর কাছে স্বামী যেমন সহজভাবে যেতে পারে, ফণিভূষণের তেমন করে যাবার ক্ষমতা ছিল না। সে দুর্ভাগ্যক্রমে নিজের স্ত্রীকে ভালোবাসত, যেমন ভালোবাসা কাব্যের নায়ক কাব্যের নায়িকাকে বাসে, যে ভালোবাসায় সন্তর্পণে পদক্ষেপ করতে হয় এবং সকল কথা মুখ ফুটে বেরোতে পারে না, যে ভালোবাসার প্রবল আকর্ষণ সূর্য এবং পৃথিবীর আকর্ষণের মতো মাঝখানে একটা অতি দূর ব্যবধান রেখে দেয়। তথাপি তেমন দায়ে পড়লে কাব্যের নায়ককেও প্রেয়সীর নিকট
হুন্ডি এবং বন্ধক এবং হ্যাগুনোটের প্রসঙ্গ তুলতে হয়, কিন্তু সুর বেঁধে যায়, বাক্য স্খলন হয়। এমন সকল পরিষ্কার কাজের কথার মধ্যেও ভাবের জরিমা ও বেদনার বেপথু এসে উপস্থিত হয়। হতভাগ্য ফণিভূষণ স্পষ্ট করে বলতে পারল না, তোমার গয়নাগুলো দাও। ওগো, আমার দরকার কথাটা বলল, অথচ অত্যন্ত দুর্বলভাবে বলল। মণিমালিকা যখন কঠিন মুখ করে হ্যাঁ না কিছুই উত্তর করল না, তখন সে একটা অত্যন্ত নিষ্ঠুর আঘাত পেল, কিন্তু আঘাত করল না, কারণ পুরুষোচিত বর্বরতা লেশ মাত্র তার ছিল না। যেখানে জোর করে কেড়ে নেওয়া উচিত ছিল, সেখানে সে নিজের আন্তরিক ক্ষোভ পর্যন্ত চেপে গেল। যেখানে ভালোবাসার একমাত্র অধিকার সর্বনাশ হয়ে গেলেও সেখানে বলকে প্রবেশ করতে দেবে না, এই তার মনের ভাব। এ সম্বন্ধে তাকে যদি ভর্ৎসনা করা যেত, তবে সম্ভবত সে এইরূপ সূক্ষ্ম তর্ক করতে যেত যে বাজারে যদি অন্যায় কারণেও আমার ক্রেডিট না থাকে, তবে তাই বলে বাজার লুটে নেওয়ার অধিকার আমার নেই। স্ত্রী যদি স্বেচ্ছাপূর্বক বিশ্বাস করে আমাকে গয়না না দেয়, তবে আমি তা কেড়ে নিতে পারি না। বাজারে যেমন ক্রেডিট, ঘরে তেমনি ভালোবাসা। বাহুবল কেবলমাত্র রণক্ষেত্রে। পদে পদে এইরূপ অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম তর্কসূত্র কাটবার জন্যই কি বিধাতা পুরুষ মানুষকে এরূপ উদার, এরূপ প্রবল, এরূপ বৃহদাকার করে নির্মাণ করেছিলেন? তার কি বসে বসে অত্যন্ত সুকুমার চিত্তবৃত্তিকে নিরতিশয় তনিমার সাথে অনুভব করবার অবকাশ আছে? না, তাকে শোভা পায়। যাই হোক, নিজের উন্নত হৃদয়বৃত্তির গর্বে স্ত্রীর গয়না স্পর্শ না করে ফণিভূষণ অন্য উপায়ে অর্থ সংগ্রহের জন্য কলকাতায় চলে যায়। সংসারে সাধারণত স্ত্রীকে স্বামী যতটা চেনে, স্বামীকে স্ত্রী তার চেয়ে অনেক বেশি চেনে। কিন্তু স্বামীর প্রকৃতি যদি অত্যন্ত সূক্ষ্ম হয়, তবে স্ত্রীর অনুবীক্ষণে তার সমস্তটা ধরা পড়ে না। আমাদের ফণিভূষণকে ফণিভূষণের স্ত্রী ঠিক বুঝত না। স্ত্রীলোকের অশিক্ষিত পটুত্ব যে সকল বহুকালাগত প্রাচীন সংস্কারের দ্বারা গঠিত, অত্যন্ত নব্য পুরুষেরা তার বাইরে গিয়ে পড়ে। এরা এক রকমের, এরা মেয়ে মানুষের মতোই রহস্যময় হয়ে উঠেছে। সাধারণ পুরুষ মানুষের যে কটা বড় বড় কোটা আছে, অর্থাৎ কেউ বা বর্বর, কেউ বা নির্বোধ, কেউ বা অন্ধ, তার মধ্যে কোনোটাতেই এদেরকে ঠিকমতো স্থাপন করা যায় না। সুতরাং মণিমালিকা পরামর্শের জন্য তার মন্ত্রীকে ডাকল। গ্রাম সম্পর্কে অথবা দূর সম্পর্কে মণিমালিকার এক ভাই ফণিভূষণের কুঠিতে গোমস্তার অধীনে কাজ করত। তার এমন স্বভাব ছিল না যে কাজের দ্বারা উন্নতি লাভ করে। কোনো একটা উপলক্ষ করে আত্মীয়তার জোরে বেতন এবং বেতনেরও বেশি কিছু কিছু সংগ্রহ করত। মণিমালিকা তাকে ডেকে সকল কথা বলল, জিজ্ঞাসা করল, এখন তাহলে পরামর্শ কি? সে অত্যন্ত বুদ্ধিমানের মতো মাথা নাড়ল, অর্থাৎ গতিক ভালো নয়। বুদ্ধিমানেরা কখনোই গতিক ভালো দেখে না। সে বলল, বাবু কখনোই টাকা সংগ্রহ করতে পারবেন না। শেষকালে তোমার এই গয়নাতে টান পড়বেই। মণিমালিকা মানুষকে যেরূপ জানত, তাতে বুঝল এইরূপ হওয়াই সম্ভব এবং সঙ্গত। তার দুশ্চিন্তা সুতীব্র হয়ে উঠল। সংসারে তার সন্তান নেই, স্বামী আছে বটে, কিন্তু স্বামীর অস্তিত্ব সে অন্তরের মধ্যে অনুভব করে না। অতএব যা তার একমাত্র যত্নের ধন, যা তার ছেলের মতো ক্রমে ক্রমে বহু বছরে বেড়ে উঠেছে, যা রূপক মাত্র নয়, যা প্রকৃতই সোনা, যা মানিক, যা বুকের, যা কণ্ঠের, যা মাথার, সেই অনেক দিনের অনেক সাধের সামগ্রী এক মুহূর্তে ব্যবসার অতল স্পর্শ গহ্বরের মধ্যে নিক্ষিপ্ত হবে।
এটা কল্পনা করে তার সর্বশরীর হিম হয়ে আসলো। সে বলল, কি করা যায়? গহনাগুলো নিয়ে এবেলা বাপের বাড়ি চলো। গহনার কিছু অংশ, এমনকি অধিকাংশই কি করে তার ভাগে আসবে, বুদ্ধিমান মধু মনে মনে তার উপায় ঠাওরালো। মণিমালিকা এ প্রস্তাবে তৎক্ষণাৎ সম্মত হল। আষাঢ় শেষের সন্ধ্যাবেলায় এই ঘাটের ধারে একখানি নৌকা এসে লাগল। ঘন মেঘাচ্ছন্ন প্রত্যুষে নিবিড় অন্ধকারে নিদ্রাহীন ভেকের কলরবের মধ্যে একখানি মোটা চাদরে পা থেকে মাথা পর্যন্ত আবৃত করে মণিমালিকা নৌকায় উঠল। মধুসূদন নৌকার মধ্য থেকে জেগে উঠে বলল, গহনার বাক্সটা আমার কাছে দাও। সে পরে হবে খন, এখন নৌকাটা আগে খুলে দাও দেখি। নৌকা খুলে দিল। খরস্রোতে হু হু করে ভেসে গেল। মণিমালিকা সমস্ত রাত ধরে একটি একটি করে তার সমস্ত গয়না সর্বাঙ্গ ভরে পড়ছে। মাথা থেকে পা পর্যন্ত আর স্থান ছিল না। বাক্স করে গয়না নিলে সে বাক্স হাতছাড়া হয়ে যেতে পারে, এ আশঙ্কা তার ছিল। কিন্তু গায়ে পড়ে গেলে তাকে না বধ করে সে গয়না কেউ নিতে পারবে না। সঙ্গে কোনো প্রকার বাক্স না দেখে মধুসূদন কিছু বুঝতে পারল না। মোটা চাদরের নিচে যে মণিমালিকার দেহ প্রাণের সঙ্গে সঙ্গে দেহ প্রাণের অধিক গয়নাগুলি আচ্ছন্ন ছিল তা সে অনুমান করতে পারেনি। মণিমালিকা ফণিভূষণকে বুঝত না বটে, কিন্তু মধুসূদনকে চিনতে তার বাকি ছিল না। মধুসূদন গোমস্তার কাছে একখানা চিঠি রেখে গেল যে সে কর্ত্রীকে পিত্রালয়ে পৌঁছে দিতে রওনা হলো। গোমস্তা ফণিভূষণের বাপের আমলের। সে অত্যন্ত বিরক্ত হয়ে হ্রস্ব ইকারকে দীর্ঘ ইকার এবং দন্তস্বকে তালব্যস্ব বলে মনিবকে এক পত্র লিখল। ভালো বাংলা লিখল না, কিন্তু স্ত্রীকে অযথা প্রশ্রয় দেওয়া যে পুরুষোচিত নয় এই কথাটা ঠিক মতোই প্রকাশ করল। ফণিভূষণ মণিমালিকার মনের কথাটা ঠিক বুঝল। তার মনে এই আঘাতটা প্রবল হল। আমি গুরুতর ক্ষতির সম্ভাবনা সত্ত্বেও স্ত্রীর অলঙ্কার পরিত্যাগ করে প্রাণপণ চেষ্টায় অর্থ সংগ্রহ করতে প্রবৃত্ত হয়েছি। তবু আমাকে সন্দেহ, আজও আমাকে চিনল না। নিজের প্রতি যে নিদারুণ অন্যায় ক্রুদ্ধ হওয়া উচিত ছিল, ফণিভূষণ তাতে ক্ষুব্ধ হল মাত্র। পুরুষ মানুষ বিধাতার ন্যায়দণ্ড, তার মধ্যে তিনি বজ্রাগ্নি নিহিত করে রেখেছেন। নিজের প্রতি বা অপরের প্রতি অন্যায়ের সংঘর্ষে সে যদি দপ করে জ্বলে উঠতে না পারে, তবে ধিক তাকে। পুরুষ মানুষ দাবাগ্নির মতো রেগে উঠবে সামান্য কারণে, আর স্ত্রীলোক শ্রাবণ মেঘের মতো অশ্রুপাত করতে থাকবে বিনা উপলক্ষে। বিধাতা এইরূপ বন্দোবস্ত করেছিলেন, কিন্তু সে আর টেকে না। ফণিভূষণ অপরাধিনী স্ত্রীকে লক্ষ্য করে মনে মনে বলল, এই যদি তোমার বিচার হয় তবে এইরূপই হোক, আমার কর্তব্য আমি করে যাব। আরও শতাব্দী ৫-৬ পরে যখন কেবল অধ্যাত্ম শক্তিতে জগৎ চলবে, তখন যার জন্মগ্রহণ করা উচিত ছিল সেই ভাবী যুগের ফণিভূষণ ঊনবিংশ শতাব্দীতে অবতীর্ণ হয়ে সেই আদি যুগের স্ত্রীলোককে বিবাহ করে বসেছে। শাস্ত্রে যার বুদ্ধিকে প্রলয়ঙ্করী বলে থাকে। ফণিভূষণ স্ত্রীকে এক অক্ষর পত্র লিখল না এবং মনে মনে প্রতিজ্ঞা করল এ সম্বন্ধে স্ত্রীর কাছে কখনো সে কোনো কথার উল্লেখ করবে না। কি ভীষণ দণ্ডবিধি! দিন দশেক পরে কোনো মতে যথোপযুক্ত টাকা সংগ্রহ করে বিপদোত্তীর্ণ ফণিভূষণ বাড়ি এসে উপস্থিত হল। সে জানত বাপের বাড়িতে গয়নাপত্র রেখে এতদিনে মণিমালিকা ঘরে ফিরে এসেছে। সেদিনকার দীনপ্রার্থী ভাব ত্যাগ করে
কৃতকার্যকৃতি পুরুষ স্ত্রীর কাছে দেখা দিলে মণি যে কিরূপ লজ্জিত এবং অনাবশ্যক প্রয়াসের জন্য কিঞ্চিত অনুতপ্ত হবে, এই কল্পনা করতে করতে ফণিভূষণ অন্তঃপুরে শয়নাগারের দ্বারের কাছে এসে উপনীত হল। দেখল দ্বার রুদ্ধ, তালা ভেঙে ঘরে ঢুকে দেখল ঘর শূন্য। কোণে লোহার সিন্দুক খোলা পড়ে আছে, তাতে গয়নাপত্রের চিহ্ন মাত্র নেই। স্বামীর বুকের মধ্যে ধক করে একটা ঘা লাগল। মনে হলো সংসার উদ্দেশ্যহীন এবং ভালোবাসা ও বাণিজ্য ব্যবসা সমস্তই ব্যর্থ। আমরা এই সংসার পিঞ্জরের প্রত্যেক শলাকার উপরে প্রাণপাত করে বসেছি, কিন্তু তার ভিতরে পাখি নেই, রাখলেও সে থাকে না। তবে অহরহ হৃদয়খানির রক্তমানিক ও অশ্রুজলের মুক্তামালা দিয়ে কি সাজাতে বসেছি। এই চিরজীবনের সর্বস্ব জড়ানো শূন্য সংসার খাঁচাটা ফণিভূষণ মনে মনে পদাঘাত করে অতি দূরে ফেলে দিল। ফণিভূষণ স্ত্রীর সম্বন্ধে কোনরূপ চেষ্টা করতে চাইল না। মনে করল, যদি ইচ্ছা হয় তো ফিরে আসবে। বৃদ্ধ ব্রাহ্মণ গোমস্তা এসে বলল, চুপ করে থাকলে কি হবে? কর্তৃবধূর খবর নেওয়া চাইতো। এই বলে মণিমালিকার পিত্রালয়ে লোক পাঠিয়ে দিল। সেখান থেকে খবর আসলো মণি অথবা মধু এ পর্যন্ত সেখানে যায়নি। তখন চারিদিকে খোঁজ পড়ে গেল। নদী তীরে তীরে প্রশ্ন করতে করতে লোক ছুটল। মধুর তল্লাশ করতে পুলিশে খবর দেওয়া হলো। কোন নৌকোর মাঝি কে, কোন পথে তারা কোথায় চলে গেল তার কোনো সন্ধান মিলল না। সর্বপ্রকার আশা ছেড়ে দিয়ে একদিন ফণিভূষণ সন্ধ্যাকালে তার পরিত্যক্ত শয়নগৃহের মধ্যে প্রবেশ করল। সেদিন জন্মাষ্টমী। সকাল থেকে অবিশ্রান্ত বৃষ্টি পড়ছে। উৎসব উপলক্ষে গ্রামের প্রান্তরে একটা মেলা বসে। সেখানে ৮ চালার মধ্যে বারোয়ারির যাত্রা আরম্ভ হয়েছে। মুষল ধারায় বৃষ্টিপাতের শব্দে যাত্রার গানের সুর মৃদুতর হয়ে কানে এসে প্রবেশ করছে। ওই যে বাতায়নের উপরে শিথিল দরজাটা ঝুলে পড়েছে, ওইখানে ফণিভূষণ অন্ধকারে একলা বসেছিল। বাদলার হাওয়া, বৃষ্টির ছাঁট এবং যাত্রার গান ঘরের মধ্যে প্রবেশ করছিল, কোনো খেয়ালই ছিল না। ঘরের দেওয়ালে আর্ট স্টুডিও রচিত লক্ষ্মী সরস্বতীর একজোড়া ছবি টাঙানো। আলনার উপরে একটি গামছা ও তোয়ালে, একটি চুড়ি পেড়ে ও একটি ডুরে শাড়ি সদ্য ব্যবহারযোগ্যভাবে পাকানো ঝুলে রয়েছে। ঘরের কোণে টিপায়ের উপরে পিতলের ডিবায় মণিমালিকার স্বহস্ত রচিত গুটিকতক পান শুষ্ক হয়ে পড়ে আছে। কাঁচের আলমারির মধ্যে তার আবাল্য সঞ্চিত চিনের পুতুল, এসেন্সের শিশি, রঙিন কাচের ডিক্যাপ্টার, শৌখিন তাস, সমুদ্রের বড় বড় কড়ি, এমনকি শূন্য সাবানের বাক্সগুলি পর্যন্ত অতি পরিপাটি করে সাজানো। যে অতি ক্ষুদ্র গোলক বিশিষ্ট ছোট শখের কেরোসিন ল্যাম্প সে নিজে প্রতিদিন প্রস্তুত করে স্বহস্তে জ্বালিয়ে কুলঙ্গিটির উপর রেখে দিত, তা যথাস্থানে নির্বাপিত এবং ম্লান হয়ে দাঁড়িয়ে আছে। কেবল সেই ক্ষুদ্র ল্যাম্পটি এই শয়নকক্ষে মণিমালিকার শেষ মুহূর্তের নিরুত্তর সাক্ষী। সমস্ত শূন্য করে যে চলে যায়, সেও এত চিহ্ন, এত ইতিহাস, সমস্ত জড় সামগ্রীর উপর আপন সজীব হৃদয়ের এত স্নেহ স্বাক্ষর রেখে যায়। এসো মণিমালিকা, এসো, তোমার দীপটা তুমি জ্বালাও, তোমার ঘরটা তুমি আলো করো। আয়নার সম্মুখে দাঁড়িয়ে তোমার যত্ন কুঞ্চিত শাড়িটা তুমি পরো। তোমার জিনিসগুলো তোমার অপেক্ষা করছে মণিমালিকা। তোমার কাছে আর কেউ কিচ্ছু প্রত্যাশা করে না। কেবল কেবল তুমি উপস্থিত হয়ে তোমার অক্ষয় যৌবন, তোমার অম্লান সৌন্দর্য নিয়ে
চারিদিকের এই সকল বিপুল বিক্ষিপ্ত অনাথ জড়সামগ্রীর আশিকে তোমার প্রাণের ঐক্যে সঞ্জীবিত করে রাখো মণিমালিকা। এই সকল মুখ প্রাণহীন পদার্থের অব্যক্ত ক্রন্দন এই সারা বাড়িটাকে শ্মশান করে তুলেছে, শ্মশান। গভীর রাত্রে কখন একসময় বৃষ্টির ধারা ও যাত্রার গান থেমে গেছে। ফণিভূষণ জানলার কাছে যেমন বসেছিল তেমনই বসে আছে। বাতায়নের বাইরে এমন একটা জগৎব্যাপী নিরন্ধ্র অন্ধকার যে তার মনে হচ্ছিল যেন সম্মুখে জমালয়ের একটা অভ্রভেদী সিংহদ্বার এইখানে দাঁড়িয়ে কেঁদে ডাকলে চিরকালের লুপ্ত জিনিস অচিরকালের মতো একবার দেখা দিতেও পারে। এই মসীকৃষ্ণ মৃত্যুর পটে এই অতি কঠিন নিকষ পাষাণের উপর এই হারানো সোনার একটি রেখা পড়তেও পারে। এমন সময় একটা ঠক শব্দের সঙ্গে সঙ্গে গয়নার ঝমঝম শব্দ শোনা গেল। ঠিক মনে হলো শব্দটা নদীর ঘাটের উপর থেকে উঠে আসছে। তখন নদীর জল এবং রাত্রির অন্ধকার এক হয়ে মিশে গিয়েছিল। পুলকিত ফণিভূষণ দুই উৎসুক চোখ দিয়ে অন্ধকার ঠেলে ঠেলে ফুঁড়ে ফুঁড়ে দেখতে চেষ্টা করতে লাগল। স্ফীত হৃদয় এবং ব্যগ্র দৃষ্টি ব্যথিত হয়ে উঠল। কিছুই দেখা গেল না। দেখবার চেষ্টা যতই একান্ত বেড়ে উঠল, অন্ধকার ততই যেন ঘনীভূত, জগৎ ততই যেন ছায়াবৎ হয়ে আসলো। প্রকৃতি নিশীথ রাত্রে আপন মৃত্যু নিকেতনের গবাক্ষদ্বারে অকস্মাৎ অতিথি সমাগম দেখে দ্রুত হাতে আরও একটা বেশি করে পর্দা ফেলে দিল। শব্দটা ক্রমে ঘাটের সর্বোচ্চ সিঁড়ি ছেড়ে বাড়ির দিকে অগ্রসর হতে লাগল। বাড়ির সামনে এসে থামল। দেউড়ি বন্ধ করে দারোয়ান যাত্রা শুনতে গেছিল। তখন সেই রুদ্ধ দ্বারের উপর ঠক ঠক ঝমঝম করে ঘা পড়তে লাগল। যেন অলঙ্কারের সঙ্গে সঙ্গে একটা শক্ত জিনিস দ্বারের উপর এসে পড়ছে। ফণিভূষণ আর থাকতে পারল না। নির্বাণ দ্বীপ কক্ষগুলি পার হয়ে অন্ধকার সিঁড়ি দিয়ে নেমে রুদ্ধদ্বারের কাছে এসে উপস্থিত হল। দরজা বাইরে থেকে তালাবন্ধ ছিল। ফণিভূষণ প্রাণপণে দুই হাতে সেই দ্বার নাড়া দিতেই সেই সংঘাতে এবং তার শব্দে চমকে জেগে উঠল। দেখতে পেল সে নিদ্রিত অবস্থায় উপর থেকে নিচে নেমে এসেছিল। তার সর্বশরীর খড়মাক্ত, হাত পা বরফের মতো ঠান্ডা এবং হৃৎপিণ্ড নির্বাণোন্মুখ প্রদীপের মতো স্ফুরিত হচ্ছে। স্বপ্ন ভেঙে গেল। বাইরে আর কোনো শব্দ নেই, কেবল শ্রাবণের ধারা তখনও ঝড়ঝড় শব্দে পড়ছিল এবং তারই সাথে মিশ্রিত হয়ে শোনা যাচ্ছিল যাত্রার ছেলেরা ভোরের সুরে তান ধরেছে। যদিও ব্যাপারটা সমস্তই স্বপ্ন, কিন্তু এত অধিক নিকটবর্তী এবং সত্যবৎ যে ফণিভূষণের মনে হলো যেন অতি অল্পের জন্যেই সে তার অসম্ভব আকাঙ্ক্ষার আশ্চর্য সফলতা থেকে বঞ্চিত হল। সেই জলপতন শব্দের সাথে দূরাগত ভৈরবীর তান তাকে বলতে লাগল, এই জাগরণই স্বপ্ন, এই জগতে মিথ্যা। তার পরদিনেও যাত্রা ছিল এবং দারোয়ানেরও ছুটি ছিল। ফণিভূষণ হুকুম দিল, আজ সমস্ত রাত্রি যেন দেউড়ির দরজা খোলা থাকে। দারোয়ান বলল, বাবু, মেলা উপলক্ষে নানা দেশ থেকে নানান প্রকারের লোক এসেছে, দরজা খোলা রাখতে সাহস হয় না। ফণিভূষণ সে কথা মানল না। দারোয়ান বলল, তবে আমি সমস্ত রাত্রি হাজির থেকে পাহারা দেব। সে হবে না, তোমাকে যাত্রা শুনতে যেতেই হবে। দারোয়ান আশ্চর্য হয়ে গেল। পরদিন সন্ধ্যাবেলায় দ্বীপ নিভিয়ে
ফণিভূষণ তার শয়নকক্ষের সেই বাতায়নে এসে বসল। আকাশে অবৃষ্টি সংরম্ভ মেঘ এবং চতুর্দিকে কোনো একটি অনির্দিষ্ট আসন্ন প্রতীক্ষার নিস্তব্ধতা। ভেকের অশ্রান্ত কলরব এবং যাত্রার গানের চিৎকার ধ্বনি সেই স্তব্ধতা ভাঙতে পারেনি। কেবল তার মধ্যে একটা অসঙ্গত অদ্ভুত রস বিস্তার করছিল। অনেক রাত্রে একসময় ভেক এবং ঝিল্লি এবং যাত্রার দলের ছেলেরা চুপ হয়ে গেল এবং রাত্রের অন্ধকারের উপরে আরও একটা কিসের অন্ধকার এসে পড়ল। বোঝা গেল এইবার সময় হয়েছে। আগের দিনের মতো নদীর ঘাটে একটা ঠক এবং ঝমঝম শব্দ উঠল, কিন্তু ফণিভূষণ সেদিকে চোখ ফেরাল না। তার ভয় হলো পাছে অধীর ইচ্ছা এবং অশান্ত চেষ্টায় তার সকল ইচ্ছা সকল চেষ্টা ব্যর্থ না হয়ে যায়, পাছে আগ্রহের বেগ তার ইন্দ্রিয় শক্তিকে অভিভূত করে ফেলে। সে নিজের সকল চেষ্টা নিজের মনকে দমন করবার জন্য প্রয়োগ করল। কাঠের মূর্তির মতো শক্ত হয়ে স্থির হয়ে বসে রইল। সিঞ্জিত শব্দ আজ ঘাট থেকে ক্রমে ক্রমে অগ্রসর হয়ে মুক্ত দ্বারের মধ্যে প্রবেশ করল। শোনা গেল অন্দরমহলের গোল সিঁড়ি দিয়ে ঘুরতে ঘুরতে শব্দ উপরে উঠছে। ফণিভূষণ নিজেকে আর দমন করতে পারে না। তার বুক তুফানের ডিঙির মতো আছাড় খেতে লাগলো এবং নিঃশ্বাস রোধ হবার উপক্রম হলো। গোল সিঁড়ি শেষ করে সেই শব্দ বারান্দা দিয়ে ক্রমেই ঘরের নিকটবর্তী হতে লাগলো। অবশেষে ঠিক সেই শয়নকক্ষের দ্বারের কাছে এসে খট এবং ছম থেমে গেল। কেবল চৌকাঠটি পার হলেই হয়। ফণিভূষণ আর থাকতে পারল না। তার রুদ্ধ আবেগ এক মুহূর্তে প্রবল বেগে উচ্ছ্বসিত হয়ে উঠল। সে বিদ্যুৎ বেগে চৌকি থেকে উঠে কেঁদে চিৎকার করে উঠল, মণি, মণি, মণি। অমনি সচকিত হয়ে চিৎকারে ঘরের শাসিগুলা পর্যন্ত ধ্বনিত স্পন্দিত হতে লাগল। বাইরে সেই ভেকের কলরব এবং যাত্রার ছেলেদের ক্লিষ্ট কণ্ঠের গান। ফণিভূষণ নিজের ললাটে সবলে আঘাত করল। পরদিন মেলা ভেঙে গেছে। দোকানি এবং যাত্রার দল চলে গেল। ফণিভূষণ হুকুম দিল সেদিন সন্ধ্যার পর তার বাড়িতে সে নিজে ছাড়া আর কেউই থাকবে না। চাকরেরা স্থির করল বাবু তান্ত্রিক মতে একটা কি সাধনে নিযুক্ত আছেন। ফণিভূষণ সমস্ত দিন উপোস করে রইল। জনশূন্য বাড়িতে সন্ধ্যাবেলায় ফণিভূষণ বাতায়ন তলে এসে বসল। সেদিন আকাশের স্থানে স্থানে মেঘ ছিল না এবং ধৌত নির্মল বাতাসের মধ্য দিয়ে নক্ষত্রগুলিকে অতি উজ্জ্বল দেখাচ্ছিল। কৃষ্ণপক্ষ দশমীর চাঁদ উঠতে অনেক বিলম্ব আছে। মেলা উত্তীর্ণ হয়ে যাবাতে পরিপূর্ণ নদীতে নৌকা মাত্রই ছিল না এবং উৎসব জাগরণ ক্লান্ত গ্রাম 2 রাত্রি জাগরণের পর আজ গভীর নিদ্রায় নিমগ্ন। ফণিভূষণ একখানা চৌকিতে বসে চৌকির পিঠের উপর মাথা ঊর্ধ্বমুখ করে তারা দেখছিল। ভাবছিল একদিন যখন তার বয়স ছিল 19, যখন কলকাতার কলেজে পড়ত, যখন সন্ধ্যাকালে গোলদিঘির তৃণ শয়নে চিত হয়ে হাতের উপরে মাথা রেখে ওই অনন্তকালের তারাগুলির দিকে তাকিয়ে থাকত এবং মনে পড়ত তার সেই নদীকূলবর্তী শ্বশুর বাড়ির একটি বিরল কক্ষে 14 বছরের বয়ঃসন্ধিকতা মণির সেই উজ্জ্বল কাঁচা মুখখানি। তখনকার সেই বিরহ কি সুমধুর, তখনকার সেই তারাগুলির আলোক স্পন্দন হৃদয়ের যৌবন স্পন্দনের সঙ্গে সঙ্গে কি বিচিত্র বসন্ত রাগেন জ্যোতিতালাভ্যাং বেঁচে বেঁচে উঠত। আজ সেই একই তারা আগুন দিয়ে আকাশের মোহ মুদকরে শ্লোক কয়টা লিখে রেখেছে। বলছে, সংসার হয় মতিব বিচিত্র। দেখতে দেখতে তারাগুলি সমস্ত লুপ্ত হয়ে গেল। আকাশ থেকে একখানা অন্ধকার নেমে এবং পৃথিবী থেকে একখানা অন্ধকার উঠে চোখের উপরকার এবং নিচেরকার পল্লবের মতো
একত্র এসে মিলিত হল। আজ ফণিভূষণের চিত্ত শান্ত ছিল। সে নিশ্চয় জানত আজ তার অভীষ্ট সিদ্ধ হবে। সাধকের নিকট মৃত্যু নিজ রহস্য উদ্ঘাটন করে দেবে। আগের রাত্রির মতো সেই শব্দ নদীর জলের মধ্য থেকে ঘাটের সিঁড়ির উপর উঠল। ফণিভূষণ দুই চোখ নিমিলিত করে স্থির দৃঢ় চিত্তে ধ্যানাসনে বসল। শব্দ দাড়ি শূন্য দেউড়ির মধ্যে প্রবেশ করল। শব্দ জনশূন্য অন্তঃপুরের গোল সিঁড়ির মধ্যে দিয়ে ঘুরে ঘুরে উঠতে লাগল। শব্দ দীর্ঘ বারান্দা পার হল এবং শয়নকক্ষের দ্বারের কাছে এসে ক্ষণকালের জন্য থামল। ফণিভূষণের হৃদয় ব্যাকুল এবং সর্বাঙ্গ কণ্টকিত হয়ে উঠল, কিন্তু আজ সে চোখ খুলল না। শব্দ চৌকাঠ পার হয়ে অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করল। আলনায় যেখানে শাড়ি কোঁচানো আছে, কুলুঙ্গিতে যেখানে কেরোসিনের দ্বীপ দাঁড়িয়ে, টিপায়ের ধারে যেখানে পানের বাটায় পান শুষ্ক এবং সেই বিচিত্র সামগ্রীপূর্ণ আলমারির কাছে প্রত্যেক জায়গায় এক একবার করে দাঁড়িয়ে অবশেষে শব্দটা ফণিভূষণের অত্যন্ত কাছে এসে থামল। তখন ফণিভূষণ চোখ মেলল এবং দেখল ঘরে নবোদিত দশমীর চন্দ্রালোক এসে প্রবেশ করেছে এবং তার চৌকির ঠিক সামনে একটি কঙ্কাল দাঁড়িয়ে আছে। সেই কঙ্কালের 8 আঙুলে আংটি, করতলে রতন চক্র, প্রকোষ্ঠে বালা, বাহুতে বাজুবন্ধ, গলায় কণ্ঠি, মাথায় সিঁথি। তার আপাদ মস্তকে অস্থিতে অস্থিতে এক একটি আভরণ সোনায় হীরায় ঝকঝক করছে। অলঙ্কারগুলি ঢিলা ঢলঢল করছে, কিন্তু অঙ্গ থেকে খসে পড়ছে না। সর্বাপেক্ষা ভয়ঙ্কর তার অস্থিময় মুখে তার 2 চোখ ছিল সজীব। সেই কালো তারা, সেই ঘন দীর্ঘ পঙ্খ, সেই সজল উজ্জ্বলতা, সেই অবিচলিত দৃঢ় শান্তি দৃষ্টি। আজ 18 বছর আগে একদিন আলোকিত সভাগৃহে নহবতের সাহানা আলাপের মধ্যে ফণিভূষণ যে 2টি আয়ত সুন্দর কালো কালো ঢলো ঢলো চোখ শুভ দৃষ্টিতে প্রথম দেখেছিল, সেই 2টি চোখই আজ শ্রাবণের অর্ধরাত্রে কৃষ্ণপক্ষ দশমীর চন্দ্রকিরণে দেখল। দেখে তার সর্বশরীরের রক্ত হিম হয়ে আসলো। প্রাণপণে 2 চোখ বুঝতে চেষ্টা করল, কিছুতেই পারল না। তার চোখ মৃত মানুষের চোখের মতো নির্নিমেষ তাকিয়ে রইল। তখন সেই কঙ্কাল স্তম্ভিত ফণিভূষণের মুখের দিকে তার দৃষ্টি স্থির রেখে দক্ষিণ হস্ত তুলে নীরবে অঙ্গুলি সংকেতে ডাকল। তার 4 আঙুলের অস্থিতে হীরার আংটি ঝকঝক করে উঠল। ফণিভূষণ মূঢ়ের মতো উঠে দাঁড়াল। কঙ্কাল দ্বারের অভিমুখে চলল। হাড়েতে হাড়েতে গয়নায় গয়নায় কঠিন শব্দ হতে লাগল। ফণিভূষণ পাশবন্ধ পুতুলের মতো তার পিছন পিছন চলল। বারান্দা পার হল। নিবিড় অন্ধকার গোল সিঁড়ি ঘুরে ঘুরে খট খট ঠক ছম করতে করতে নিচে উত্তীর্ণ হল। নিচেকার বারান্দা পার হয়ে জনশূন্য দ্বীপহীন দেউড়িতে প্রবেশ করল। অবশেষে দেউড়ি পার হয়ে ইটের খোয়া দেওয়া বাগানের রাস্তায় বের হয়ে পড়ল। খোয়াগুলি অস্থিপাতে কড়কড় করতে লাগল। সেখানে ক্ষীণ জ্যোৎস্না ঘন ডালপালার মধ্যে আটক খেয়ে কোথাও নিষ্কৃতির পথ পাচ্ছিল না। সেই বর্ষার নিবিড় গন্ধ অন্ধকার ছায়াপথে জোনাকির ঝাঁকের মধ্যে দিয়ে উভয়ে নদীর ঘাটে এসে উপস্থিত হল। ঘাটের যে ধাপ বেয়ে শব্দ উপরে উঠছিল, সেই ধাপ দিয়ে অলঙ্কৃত কঙ্কাল তার আন্দোলনহীন ঋজু গতিতে কঠিন শব্দ করে এক পা নামতে লাগল। পরিপূর্ণ বর্ষা নদীর প্রবল স্রোত জলের উপরে জ্যোৎস্নার একটি দীর্ঘ রেখা ছিকছিক করছে। কঙ্কাল নদীতে নামল। অনুবর্তী ফণিভূষণও জলে পা দিল।
জলস্পর্শ করা মাত্র ফণিভূষণের তন্দ্রা ছুটে গেল। সামনে আর তার পথপ্রদর্শক নেই। কেবল নদীর পরপারে গাছগুলো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে এবং তাদের মাথার উপরে খণ্ড চাঁদ শান্ত অবাকভাবে তাকিয়ে আছে। আপাদ মস্তক বারংবার শিউরে শিউরে স্খলিত পদে ফণিভূষণ স্রোতের মধ্যে পড়ে গেল। যদিও সাঁতার জানত, কিন্তু স্নায়ু তার বশ মানল না। স্বপ্নের মধ্যে থেকে কেবল মুহূর্ত মাত্র জাগরণের প্রান্তে এসে পরক্ষণে অতল স্পর্শ সুপ্তির মধ্যে নিমগ্ন হয়ে গেল। গল্প শেষ করে স্কুলমাস্টার খানিকক্ষণ থামলেন। হঠাৎ থামা মাত্র বোঝা গেল তিনি ছাড়া ইতিমধ্যে জগতের আর সকলেই নীরব নিস্তব্ধ হয়ে গেছে। অনেকক্ষণ আমি একটা কথাও বললাম না, এবং অন্ধকারে তিনি আমার মুখের ভাব দেখতে পেলেন না। আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এ গল্প বিশ্বাস করলেন না? আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি এটা বিশ্বাস করেন? না। কেন করি না তার কয়েকটা যুক্তি দিচ্ছি। প্রথমত, প্রকৃতি ঠাকুরানী উপন্যাস লেখিকা নন, তার হাতে বিস্তর কাজ আছে। আর দ্বিতীয়ত, আমারই নাম শ্রীযুক্ত ফণিভূষণ সাহা। স্কুলমাস্টার কিছুমাত্র লজ্জিত না হয়ে বললেন, আমি তাহলে ঠিকই অনুমান করেছিলাম। আপনার স্ত্রীর নাম কি ছিল? নৃত্যকালী। আমাদের গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আজ তাহলে আসি। আবার ফিরে আসবো পরবর্তী বুধবার নতুন এক গল্প নিয়ে, ঠিক রাত 9:30টায় টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। শুনতে থাকুন টক থিয়েটার।